চুরি করার কারণে আমার আপনার বেতনটা কমে যাচ্ছে। একটা ফালতু নিউজ দেওয়ার ব্যাপারে আপনি 300 বার ভাববেন। একটা প্রতিষ্ঠান একটা ভালো রিপোর্ট করলে সাথে সাথে 1000 ওয়েবসাইট এটা চুরি করে। আমাদের হাউসগুলোতে মেয়েদের সংখ্যা খুবই কম। আমাদের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি একটা ভুল নিউজ করে ফেললাম একজনের বিষয়ে। আমি বললাম উনি 120 কোটি টাকা চুরি করেছেন, তাকে আমি সারা জীবনের জন্য আমি কাঠগড়ায় দাঁড় করা ফেললাম। কিন্তু দেখা গেল যে নিউজটা ভুল, কারণ আমি যে ভুল করলাম সেটা নিয়ে আকবর বলেছেন। সেইটার তো আমার সত্যিকার অর্থে এই বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। আপনি লাইবেল ল আমাদের স্ট্রং করতে হবে, আমাদের ডিফর্মেশন ল স্ট্রং করতে হবে। একটা মেয়ের নামে আমি অন্যায়ভাবে অনেক রিপোর্ট করে দিচ্ছি, তার আমার এইটার পেনাল্টি আমার দিতে হবে। যা সাংবাদিকতা ইজি না, সরি, আপনি 100% শিওর হয়ে আপনার এই রিপোর্ট করতে হবে। আপনি না শিওর না, আপনি রিপোর্ট করে রাখবেন। এবং সেই জায়গায় আমি যেটা এই জায়গাটায় আমরা ফেল করছি। একটা গভর্নমেন্ট অফিসিয়ালের নামে আমি রিপোর্ট করলাম যে উনি 340 কোটি টাকার মালিক, চুরি করে উনি বানিয়েছেন, অথচ উনি খুবই একটা লো প্রোফাইল একটা থাকে। আর এই যে 340, এই রিপোর্টটা তো চলে যায় না, সারাটা জীবন থাকে। তার নাতি নাতনিরা পর্যন্ত, ইন্টারনেটের তো শেলফ লাইফ ইটারনাল। যখনই দিবে যে শফিকুল আলম প্রেস সেক্রেটারি 340 কোটি টাকার মালিক, সারা জীবন দেখবে, আমার নাতি দেখবে, আমার পুতি দেখবে। তো এইটা তো ভুল নিউজ ছিল, এইটার কারেক্টিভ রেজাল্ট নেই। বিদেশে যেটা উনি বললেন যে প্রত্যেকটা বিবিসি বলেন, ডেইলি মেল বলেন, গার্ডিয়ান, এদের একটা বাজেট থাকে যে এই বছর আমার এতগুলো ভুল নিউজ হবে। আমি গত বছর বোধহয় ডেইলি মেলের বাজেট ছিল 25 মিলিয়ন পাউন্ড, যে আমার ভুল নিউজ হবে, এগুলো আমি ড্যামেজ দিব। আমাদের এটা থাকতে হবে, যাতে তাতে হবে কি, আপনি ভুল করতে তাহলে আপনাকে এনকারেজ করা হবে। আপনি ভুল করার ব্যাপারে 300 বার ভাববেন। আপনি একটা ফালতু নিউজ দেওয়ার ব্যাপারে আপনি 300 বার ভাববেন। এটা খুব আমাদের দরকার। এই জায়গাটা আমাদের এই জন্য দরকার, এক হচ্ছে যে লোকগুলো আমাদের দ্বারা ক্ষতি করছে। আপনি একটা লোককে বলে দিলেন কি যেন তামিল মিল্লাতের একটা ছেলে, ভালো ছেলে, ব্রিলিয়ান্ট একটা ছেলে, আপনি বলে দিলেন সে জঙ্গি। পরে দেখা গেল সে একাডেমিক্যালি সে এত ভালো করছে, কিন্তু এভরি টাইম সে বিদেশে যেতে যাচ্ছে, তাকে ইউএস এম্বাসি বা এরা বলছে যে তোমার নামে তো এই রিপোর্ট আছে, তোমার বিদেশে কোনো পাসপোর্ট দেওয়া হবে। অথচ সে ব্রিলিয়ান্ট একটা ছেলে এবং সে জীবনে জঙ্গি করেও নেই। কিন্তু আপনার রিপোর্ট আপনি না জেনে বা আপনি ইচ্ছা করে হোক তাহলে আপনি জঙ্গি বানায় দিবেন। যে আপনার রিপোর্ট দ্বারা যে লোকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেইটা আপনার সত্যিকার অর্থে আমাদের এটা কারেক্টিভ মেজার রাখতে হবে। আপনার বিনা অনুমতিতে ছাপিয়ে ফেলল। আপনি এমন একটা ভিডিও পেলেন, একটা লঞ্চ মাছ রিভারে ফুটতেছে, ওইখান থেকে ওইটা দেখে একটা মানে যারা যাত্রীরা সেটা ওই আগুনকে সাথে নিয়েই নদীতে ছাড়ছে। একমাত্র আপনার এই ভিডিও আছে, কারো নাই। আপনার তো এই কপিরাইট প্রোটেকশনটা আমার দিতে হবে। এটা আপনার আয়ের উৎস, এটা আপনার যে আপনি যে লিখবেন, এটাকে আপনাকে আপনার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা এই প্রপার্টির মূল্যটা আমাদের দেশে একদমই নেই। একটা প্রতিষ্ঠান একটা ভালো রিপোর্ট করলে সাথে সাথে 1000 ওয়েবসাইট এটা চুরি করে। যারা এই চুরি করে তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত। এডিটর কাউন্সিল অনেক কথা বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি অনেক কথা বলেন, নোয়াম অনেক কথা বলেন। তাদের উচিত যারা এই সমস্ত একদম বড় রকমের চুরি করছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করছে, তাদেরকে বন্ধ করে দেওয়া, তাদের ব্যাপারে সোচ্চার হবে। বিকজ এই যে চুরি করার কারণে আমার আপনার বেতনটা কমে যাচ্ছে। কারণ সে একটা ছোট ওয়েবসাইট দেখছে, সে তার দুলাভাইকে দিয়ে একটা ওয়েবসাইট চালিয়ে দিচ্ছে যে সে তো প্রতিদিন 60টা রিপোর্ট করতে পারে চুরি করে। তার তো সত্যিকার অর্থে জার্নালিস্ট রাখার দরকার নেই। আপনার যে বেতন কম পাচ্ছেন সেটার কারণ হচ্ছে কপিরাইট এনফোর্সমেন্ট নাই আমাদের দেশে, সমানে চুরি করে, ভয়াবহ চোর। আমি এফপিতে যখন ছিলাম, এফপির মূল কাজ ছিল যে বাংলাদেশে পুরো পৃথিবীতে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো
সেইগুলো মানুষজন এই সবাইকে বিক্রি করে। তা আমরা এতদিন যেটা পারছিলাম না, আমরা পরবর্তীতে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করি। সফটওয়্যারগুলো যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে দিলেই আমাদের বলে যে এটা কি একটা টেলিভিশন স্টেশন, সে সবচেয়ে রিচেস্ট টিভি স্টেশন, সে আমাদের এক বছরে 420টা ছবি চুরি করেছে। এটা তো ভয়াবহ জিনিস। আপনি যে খাটনির যে ফসল, সে 1 সেকেন্ডে চুরি করে ফেলছে। আপনি একটা রিপোর্ট পেলেন, আপনাকে একজন কানে কানে এসে বলছেন যে জানেন এই মিনিস্টার কিন্তু রিজাইন করছে, আমি তোমাকে কনফার্ম করছি। কেউ পায় নাই, এখানে এমন কেউ পায় নাই। এটা সবচেয়ে বিগ রিপোর্ট। ওই দিনটা পুরো 1 মাসের মধ্যে এটা হচ্ছে বড় রিপোর্ট। আপনি দিলেন না, সাথে সাথে সবাই চুরি করে ফেলছে। ভয়াবহ জিনিস। আপনার এই যে জার্নালিজমের এত খাটনি, আপনি এই যে একটা লোকের পিছনে 15 বছর দিচ্ছেন, এই তার সাথে ট্রাস্ট বিল্ডিং এর বিষয়, তার সাথে আপনার সোর্স মানে সম্পর্ক তৈরির জন্য আপনার খাটনির ফসল 1 সেকেন্ডে সে নিয়ে যাচ্ছে। এবং এই বিষয়ে এডিটর্স কাউন্সিল, নোয়া, ডিআরইউ, বিএফইউটি সবার সোচ্চার হওয়া উচিত। আপনারা সোচ্চার না হওয়া মানে হচ্ছে এই লোকগুলোকে আপনারা সত্যিকার অর্থে জার্নালিজম এই চিপ কাজ না। জার্নালিজম করতে হলে খুব পয়সা খরচ করতে হবে। আপনার পয়সা নাই, গো ফাঁকাও। জার্নালিজম করে না, বেতন দিতে হবে। জার্নালিস্টরা তো ইয়ে না, আপনি বছরের পর বছর বড় বড় টিভি স্টেশন বিদেশে মফস্বল শহর, ও তো যার কথা বলবো কুড়িগ্রামের 15,000 টাকা তো অনেক বেশি। কেউ কেউ 2,000 টাকাও পান না বেতন, অথচ তাকে আমি বছরের পর বছর তাকে আমি এক্সপ্লয়েট করতেছি। আমি এখানে আবার সুশীল সমাজের আমি একটা বড় মেম্বার, আমি তাকে এক্সপ্লয়েট করছি। আবার এখানে সুশীল সাংবাদিকের ব্লাড এত চিপ তো না, সাংবাদিকের ব্লাড কি চিপ না? আপনি তাকে খাটাবেন বিকজ তার একটা প্যাশন আছে, সেই প্যাশনকে ফলো করে সে আসছে এই জার্নালিজমে, অথচ আপনি তাকে বেতন দিচ্ছেন না, তার কপিরাইট, আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনি চুরি করে ফেলছেন। এই জিনিসগুলো আমাদের সত্যিকার অর্থে যারা জার্নালিজম নিয়ে কাজ করেন, এটা নিয়ে আমাদের সত্যিকার অর্থে চিপ কোনো ওয়েবসাইট থাকবে না। যে একজন সাংবাদিক রাখবে, সে ভালো টাকা দিয়ে রাখবে। এবং উনি যেটা বললেন, আপনার সাথে এক হন, আমাদের বেসিক মিনিমাম পে, উপরে কে কত পায় সেটা আমরা দেখবো না। সেটা যদি ওয়েস্ট বোর্ড থাকে আলহামদুলিল্লাহ, ওয়েস্ট বোর্ড যদি নাও থাকে, গার্মেন্ট সেক্টরের ভাই বোনরা তারা আমাদের চেয়ে অত বেশি শিক্ষিত না, তারা যদি বেসিক মিনিমাম ওয়েজের জন্য এত বড় ফাইট করতে পারে, আপনারা পারেন না কেন? এই জায়গাটায় তো কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত না। আপনি জার্নালিজম ইথিক্সটা জেনে রিপোর্টটা করেন, এটা খুবই দরকার। আমাদের দেশে আপনি দেখেন অনেক 100 কোটি টাকার মানহানির মামলা করেছে, কিন্তু 1 টাকা কেউ পেয়েছে? কোন ইনস্ট্যান্স আছে কেউ 1 টাকা পাইছে? এবং এগুলো এই মানহানির প্রশ্নগুলো আনলে আমাদের এডিটর্স কাউন্সিল বা ইয়েরা সবাই ভাবে না এগুলো আনা যাবে না। কেন আনা যাবে না? আপনি যদি জার্নালিজম করতে চান, এটা থাকবে। আমরা যে লোকগুলো আমাদের দ্বারা ক্ষতি করছে তাকে আমার ইয়ে দিতে হবে। কারণ জার্নালিজম তো চিপ না, কোনো দেশেই চিপ না। আপনি বাজে বাজে কথা লিখে ফেলবেন, তার মানহানি করবেন, তাকে আপনি কোনো তার এইটার একটা কোনো কারেক্টিভ মেজার থাকবে না। আর একটা লাস্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের হাউসগুলোতে ডাইভার্সিটি বাড়াতে। আমাদের হাউসগুলোতে মেয়েদের সংখ্যা খুবই কম। অনেকে আসেন, এসে একবার থাকেন, তাদের আসলে ওই কোনো প্যাশনের থেকে আসেন। সত্যিকার অর্থে আমরা তো একটা খুবই প্রোগ্রেসিভ একটা সোসাইটি করতে চাই, যেখানে সবার কথাই থাকবে। তো সেই জায়গায় আমার মনে হয় যে ডাইভার্সিটি থাকা দরকার, বিশেষ করে মেয়েদের পার্টিসিপেশন যদি পারা যায় একটা বেসিক 20% মেয়েদের, এটা আমার মানে আমি কোনো ইম্পোজ করছি না, আমি এটা আমার মতামত দিচ্ছি। হ্যাঁ, তো এরকম এই জায়গাগুলো সত্যিকার অর্থে আমাদের নতুন করে ভাবার সময় আসছে। থ্যাংক ইউ। আমি আর বেশি বাড়াবো না। এই নাম হচ্ছে নসরুল হামিদ, এর নামে হচ্ছে এটা কি জন্য মিলনায়তন।
আর নজরুল আহমেদ নিজের পকেটেতে টাকা দিলেন নাকি বাংলাদেশের মানুষের টাকা চুরি করে দিয়ে এটা করাবেন? মানে এটা তো লজ্জার বিষয়, এটা নামটা টাকা। উনি ছিলেন সিআরআই, যে বাংলাদেশের মানুষের এগেইনস্টে সিআরআই যে প্রোপাগান্ডা চালিয়েছে, সিআরআই এর মেন ফান্ডিংটা আসলে নজরুল আহমেদের থেকে। তাই আমি তো এই জন্য আমার মনে হয় যে রিপোর্টার্স ইউনিটি তার ডিগনিটির দিকে তাকিয়ে এটা ভাবা উচিত যে এর নামটা রাখা যায়। আমি মিলনায়তে আমি কথা বলতেছি, কাকে লাগাবে শহীদুল আলম, নজরুল আহমেদ মিলনায়তে যাওয়া, তো নজরুল আহমেদ নিজে কিন্তু ধরেন তার নামে কতগুলো কেস, এবং যে হাসিনা যে চোর তত্ত্ব করেছিলেন তার অনেকগুলো পিলার, তার মধ্যে নজরুল আহমেদ একটা বড় পিলার ছিল। ঢাকা রিপোর্টার্স ইউনিটির এটা খুব সিরিয়াসলি ভাবা উচিত। থ্যাংক ইউ।